এখন 212 এবং 213 পৃষ্ঠার যে সমাধানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এই দুটো পেজের সমাধান আমি করিনি আগে, কিন্তু এক শিক্ষার্থী বন্ধু আমাকে খুব রিকোয়েস্ট করেছে, সেই জন্য আবার এই 212 এবং 213 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে যে একটি ছক রয়েছে, ছকে সমাধান করতে হবে। কি বলেছে? আজ আমরা অখণ্ড সংখ্যার এককের ঘরের অঙ্কর সাথে তার বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্কের মিল খুঁজব। অর্থাৎ একটি সংখ্যার এককের ঘরের সংখ্যা কত হবে এবং তাকে যদি আমরা বর্গ করি তাহলে বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কত হবে সেটা আমরা এই ছকের মাধ্যমে দেখব। এখানে একটি সংখ্যা এককের ঘরের অঙ্ক সংখ্যা যদি শূন্য হয় তাহলে শূন্য জাতীয় সংখ্যা কী কী হতে পারে? 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 40, 50 এইরকম হতে পারে। তাহলে প্রথমে যদি আমরা 10 ধরি তাহলে 10-এর বর্গ সংখ্যা কত হবে? অর্থাৎ 10কে 10 দিয়ে গুণ করলে 100 হবে। যদি 20 ধরি তাহলে 20কে 20 দিয়ে গুণ করলে বর্গ সংখ্যা হচ্ছে 400 এবং 30কে 30 দিয়ে গুণ করলে তার বর্গ অর্থাৎ 30-এর বর্গ হচ্ছে 900। এখানে দেখো এককের ঘরের প্রত্যেকের কিন্তু শূন্য ছিল, তাহলে এই শূন্য জাতীয় সংখ্যার বর্গ সংখ্যার এককের ঘরেও কিন্তু আমরা শূন্যই পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব শূন্য। ঠিক একইভাবে যদি আমরা কোনো একটি সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি আমরা 1 পাই তাহলে তার বর্গ সংখ্যার এককের অঙ্ক কি হবে? যেমন এক জাতীয় সংখ্যা এককের ঘরে হতে পারে 11, 21, 31, 41 এইরকম হতে পারে। তাহলে 11কে বা 11-র বর্গ সংখ্যা কী হবে? 121, 21-এর বর্গ সংখ্যা হবে 441 এবং 31-এর বর্গ সংখ্যা হবে 961। তাহলে দেখো এই সংখ্যাগুলোর এককের অঙ্ক এক সংখ্যা জাতীয় সংখ্যাগুলোর বর্গ করলে আমরা তার বর্গের ক্ষেত্রে আমরা এককের ঘরে কি পাচ্ছি? 1 পাচ্ছি। সেই জন্য এখানে লেখা আছে বর্গ সংখ্যার এককে 1। ঠিক 2 যদি হয় তাহলে 2-এর ঘরের সংখ্যা কি হতে পারে? 12, 14, অর্থাৎ এককের ঘরে 2 যদি সংখ্যাটা হয় তাহলে 12, 22, 42 বা 32 বা 52 এইরকম হবে। তাহলে 12-র বর্গ কত হবে? 144, 22-এর বর্গ হবে 484 এবং 42-এর বর্গ হবে 1764। তাহলে দেখো যদি এককের ঘরের অঙ্কতে 2 থাকে তাহলে কিন্তু বর্গ সংখ্যার অঙ্কে এককের অঙ্কে কিন্তু 4 পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব 4। এবার যদি 3 থাকে, এককের ঘরে অঙ্ক সংখ্যা যদি 3 হয় তাহলে তাদের বর্গ করলে তার এককের সংখ্যা কি হতে পারে? যেমন 13, 13-র এককের সংখ্যা 3, 23, 53, 43, 63 এরকম হতে পারে। তাহলে 13-র বর্গ করলে 169, 23-এর বর্গ করলে 529 এবং 53-র বর্গ করলে কত হচ্ছে? 2809। এক্ষেত্রে দেখো আমরা এককের ঘরের অঙ্ক সংখ্যা 3 দেখলাম, কিন্তু বর্গ করলে তার অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 9 হচ্ছে, তাহলে এখানে আমরা লিখব 9। এবার যদি এককের অঙ্ক সংখ্যা 4 হয় তাহলে সংখ্যাগুলো কি হতে পারে? 14, 24, 34, 44, 54 এরকম হতে পারে। সেক্ষেত্রে যদি 14 সংখ্যাটি হয় তাহলে 14-র বর্গ 196, 24-এর বর্গ 576 এবং 44-এর বর্গ কত হচ্ছে? 1936। এবার দেখো এককের অঙ্ক ছিল কত? 4, কিন্তু এখানে আমরা বর্গ সংখ্যার এককের অঙ্ক কি পাচ্ছি? 6 পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব 6। ঠিক একইভাবে যদি 5 হয় এককের অঙ্ক তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি এককের অঙ্ক সংখ্যাগুলোও কিন্তু এখানে 5 হচ্ছে। অপরদিকে যদি 6 হয় এককের অঙ্ক সংখ্যাগুলোর মধ্যে তাহলে দেখো আমরা কিন্তু 6 পাবো এই বর্গ সংখ্যার এককের ক্ষেত্রে। আবার 7 যদি হয়, 7-এর ক্ষেত্রে যদি এককের ঘরের অঙ্ক সংখ্যা 7 হয় তাহলে দেখো বর্গ সংখ্যার ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? এখানে হচ্ছে 17-এর বর্গ 289, 27-এর বর্গ 729, 57-এর বর্গ কত হচ্ছে? 3249। আমরা তখন কি পাচ্ছি? বর্গ সংখ্যাগুলিতে এককের অঙ্ক পাচ্ছি 9। ঠিক একইভাবে যদি এককের ঘরের সংখ্যা 8 হয় তাহলে 8 জাতীয় এককের অঙ্ক সংখ্যা কী হচ্ছে? 18, 28, 38, 48, 58, 68, 78 এরকম হবে। সেক্ষেত্রে 18-র বর্গ কত হচ্ছে? 334, 28-এর বর্গ 784, 78-এর বর্গ 684। তাহলে এখানে কিন্তু আমরা যেহেতু এককের অঙ্ক 8 পেলাম, কিন্তু বর্গের সংখ্যা ক্ষেত্রে এককের অঙ্ক কী পাচ্ছি? আমরা 4 পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব 4। অপরদিকে যদি এককের অঙ্ক 9 হয় তাহলে 9 জাতীয় সংখ্যাগুলো কী হবে? এককের অঙ্কের 19, 29, 39, 49 এরকম হবে। সেক্ষেত্রে 19-এর বর্গ সংখ্যা কত হচ্ছে? 361, 29-এর বর্গ সংখ্যা হচ্ছে 841, 39-এর বর্গ সংখ্যা হচ্ছে 1521। সেক্ষেত্রে দেখো এককের অঙ্ক 1, কিন্তু আমরা বর্গের সংখ্যার ক্ষেত্রে এককের অঙ্ক কত পাচ্ছি? 1 পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব 1।
এবার এই যে ছকটা তার উপর ভিত্তি করে কিন্তু নিচের অঙ্ক এই যে লাইনগুলো লেখা আছে বা সমাধানটা লেখা আছে। সেখানে কি বলেছে, দেখছি যে সব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হবে তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক শূন্য হবে। ঠিক তাই, আগের ঘরে দেখো এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে বর্গের ঘরে কিন্তু শূন্যই হয়েছে এককের ঘর। এরকম পূর্ণবর্গ সংখ্যা এককের ঘরের অঙ্ক 1 হবে তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক 1 বা 9। দেখো পূর্ণবর্গ সংখ্যা 1 এককের ঘরে, তাহলে দেখো 1 কোথায় ছিল, এই যে এখানে, তার এককের ঘরে কত আছে 9। আবার এখানে দেখো এককের ঘরে 1 আছে পূর্ণবর্গ সংখ্যাগুলিতে, তার এককের ঘরে কত আছে 1 আছে। সেই জন্য এখানে লেখা আছে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে যদি 1 হয় তাহলে বর্গমূলের ঘরের অঙ্ক 1 বা 9 হবে। ঠিক একইভাবে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের যদি অঙ্ক 4 হয় তাহলে তার সেই সংখ্যাটি অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে তার এককের ঘরের সংখ্যা হবে 2 অথবা 8। দেখো এখানে 2 অথবা 8 বলেছে, দেখো বর্গ সংখ্যার এককের অঙ্ক 4, সেক্ষেত্রে এককের অঙ্ক কত হচ্ছে 2। আবার যদি আমরা এখানে দেখি যে বর্গ সংখ্যা এককের ঘরের অঙ্ক 4, সেক্ষেত্রে কিন্তু এখানে বর্গমূলের এককের অঙ্ক কত হচ্ছে 8, সেই জন্য এখানে 2 বা 8 লেখা আছে। ঠিক একইভাবে পূর্ণবর্গ সংখ্যা এককের ঘরের অঙ্ক যদি 5 হয় তাহলে তার সেই সংখ্যাটির বর্গমূলের এককের অঙ্ক কিন্তু 5 হবে, তাহলে এখানে 5 লিখব। এবার আবার বলছে কি, যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 6 তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক 4 বা কত হবে 6 হবে, তাহলে এখানে আমরা লিখব 6। তারপরে বলেছে যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 9 হবে তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কী হবে 3 হবে অথবা 7 হবে। এটা তোমরা দেখবে ছক থেকে পেয়ে যাবে। এখন বলেছে কিন্তু যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে 2 অথবা 3 অথবা 7 ও 8 হবে তারা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখানে আমরা পূর্ণবর্গ কথাটা না লিখে আমরা যদি বলি যেসব সংখ্যার এককের ঘরে 2, 3, 7 ও 8 হবে তারা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ এই সংখ্যাগুলোকে কিন্তু বর্গমূল করা যাবে না। যদি ধরো আমি একটা সংখ্যা ধরি যে 169কে কিন্তু বর্গমূল করলে আমরা কত পাবো 13 পাবো। যদি আমরা 167 করি এককের ঘরে কত 7, তবে কিন্তু সেই সংখ্যাটার বর্গমূল করা যাবে না। সেই জন্য আমরা বলতে পারি এখানে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা লেখা আছে আমি ধরলাম যে যেসব সংখ্যার এককের ঘরে 2, 3, 7, 8 হবে তাদের কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না, অর্থাৎ এদের বর্গমূল করা যাবে না। এবার এই ছকটির উপর ভিত্তি করেই আবার আমাদের 213 পৃষ্ঠায় একটি ছক রয়েছে, সেখানে পূর্ণ করতে হবে। অর্থাৎ এখানে কি বলেছে, এককের ঘরের অঙ্ক 0, 1, 2, 3, 4, 5 অথবা 5, 6, 7, 8, 9, 0 হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে। দেখো 5 হলে সেখানে 5 হবে, যদি 4 বা 6 হয় তাহলে কিন্তু আমরা কি পেলাম এখানে হবে 6, যদি 3 বা 7 হয় তাহলে আমরা পাবো 9, যদি 2 অথবা 8 হয় তাহলে কিন্তু আমরা পাবো 4, কারণ 2 দুগুণে 4 আর 8 8 64 4 হবে, তাহলে এখানে আমরা লিখব 4। এবার যদি 1 হয় তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, অর্থাৎ এখানে পাবো 1, আর 9কে 9 দিয়ে গুণ করলে 9 9 81, 81-র 1 হবে, আর 0কে 0 দিয়ে গুণ করলে 0 হবে, সেক্ষেত্রে 0 হবে। এবার চলে আসি, এখানে বলেছে এবার একটি যে কোনো অঙ্কের সংখ্যা বর্গ করলে কত অঙ্কের সংখ্যা পাবো, অর্থাৎ বর্গমূলটা কত অঙ্কের সংখ্যা হবে সেটা আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। এখানে মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা, অর্থাৎ যদি এক অঙ্কের সংখ্যা হয় তাহলে তাকে যদি আমরা বর্গ করি তাহলে বর্গর সংখ্যাটা কয় অঙ্কের সংখ্যা হবে। যদি আমরা একটা সংখ্যা ধরলাম এক অঙ্কের সংখ্যা 1, তাহলে 1-এর বর্গ কী হবে, 1কে 1 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে হচ্ছে বর্গ সংখ্যা কত হচ্ছে 1-এর বর্গ 1, সেক্ষেত্রে কিন্তু বর্গ সংখ্যাটার অঙ্ক সংখ্যা 1 হলো। আবার আরেকটি সংখ্যা যদি আমরা নিই এক অঙ্কের সংখ্যা 5, তাহলে 5-এর বর্গ কত হবে, 5 5 25, কিন্তু এখানে দেখো বর্গ সংখ্যাটা কত হলো 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। যদি আমরা আবার এক অঙ্কের সংখ্যায় নিই সেক্ষেত্রে যদি 9 নিই তাহলে 9-এর বর্গ কত হবে, 9কে 9 দিয়ে গুণ করলে 81 হবে, তাহলে এখানে দেখো 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল বর্গ সংখ্যাটা। আবার যদি আমরা 2 অঙ্কের সংখ্যা নিই, এখানে 10 নেওয়া হয়েছে, 10কে 10 দিয়ে গুণ করলে কত হবে 100, অর্থাৎ 10-এর বর্গ সংখ্যা 100, এখানে কিন্তু 2 অঙ্কের সংখ্যা কিন্তু বর্গ সংখ্যা হয়ে গেল 3 অঙ্কের। ঠিক একইভাবে 13 2 অঙ্কের সংখ্যা, তার বর্গ কত 169, এখানে 2 অঙ্কের সংখ্যার বর্গ কত হচ্ছে অঙ্ক সংখ্যা 3 অঙ্ক।
তারপরে আরও এখানে রয়েছে 2 অঙ্কের অঙ্ক সংখ্যার বর্গ। এখানে 66 2 অঙ্কের সংখ্যা নেওয়া হয়েছে, তার বর্গ কত হচ্ছে 4356। 2 অঙ্কের বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা কত হলো, 4 অঙ্ক হয়ে গেল। ঠিক একইভাবে এখানে 99 নেওয়া হয়েছে 2 অঙ্কের অঙ্ক সংখ্যা। 99কে যদি আমরা বর্গ করি তাহলে কত, 99কে 99 দিয়ে গুণ করলে 9801 হবে। 2 অঙ্কের বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা কত হলো, তাহলে এখানে আমাদের পাবো 4 পাবো। এইরকম 3 অঙ্কের অঙ্ক সংখ্যা নেওয়া হয়েছে 100। 100কে 100 দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 10,000। তাহলে 3 অঙ্কের অঙ্ক সংখ্যার বর্গ হয়ে যাচ্ছে আমাদের 5 অঙ্ক সংখ্যা। এবার আরেকটি সংখ্যা নেওয়া হয়েছে 612, এটাও 3 অঙ্কের সংখ্যা। তাহলে 612-র বর্গ করলে কত হবে, এখানে হচ্ছে 3,74,544। এখানে দেখো 3 অঙ্কের বর্গ সংখ্যা নিয়ে হয়ে যাচ্ছে আমাদের কত, 6 অঙ্কের সংখ্যাটা, বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা কত হচ্ছে 6। ঠিক একইভাবে 499 তার যদি আমরা বর্গ করি তাহলে কত হচ্ছে, এখানে অঙ্ক সংখ্যা পেয়ে যাব আমরা 6 অঙ্কের বর্গ সংখ্যা। বর্গ সংখ্যাটা কত হচ্ছে 2,49,001। এরপরে যদি আমরা 4 অঙ্কের অঙ্ক সংখ্যা নিই, এখানে নেওয়া হয়েছে 1000। 1000-এর বর্গমূল করলে দেখো এখানে একটা অঙ্ক সংখ্যা হচ্ছে, একের পরে এখানে 6টা শূন্য, তার মানে এখানে 7 অঙ্কের সংখ্যা হচ্ছে। আর আরেকটা সংখ্যা যদি আমরা এখানে নিয়ে, এখানে উদাহরণ দেওয়া আছে 5204, 4 অঙ্কের অঙ্ক সংখ্যা, তার বর্গ করলে কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে। তো এখান থেকে আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম যে কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে 1 কম। এবার কেমন দেখো, 4 অঙ্কের অঙ্ক সংখ্যা 8 অঙ্ক সংখ্যা হলো বর্গ করলে, অথবা কোনো এক জায়গায় দেখো 2 অঙ্কের অঙ্ক সংখ্যার বর্গমূল করলে 3 অঙ্ক সংখ্যা হচ্ছে, অথবা কোথাও দেখো এখানে আমরা নিয়েছি দেখো 2 অঙ্কের বর্গ সংখ্যার বর্গমূল সংখ্যা কত হলো 4, এখানে নিয়েছি আমরা কত 3 অঙ্কের বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে 5, আবার 3 অঙ্কের বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে 6, এরকম আমাদের হচ্ছে। তো যেখানে 25-এর অঙ্ক সংখ্যা 2 কিন্তু 25-এর বর্গের অঙ্ক সংখ্যা কত হচ্ছে 5 হবে, তাহলে 2 এখানে বর্গ যদি করি 5 5 25কে 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে 25 অঙ্ক সংখ্যাটি হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, কিন্তু তাকে বর্গ করলে হচ্ছে 625। সেক্ষেত্রে অঙ্ক সংখ্যা হয়ে যাচ্ছে 3 অঙ্কের, অর্থাৎ 2 গুণ 2 বিয়োগ 1, অর্থাৎ এখানে কত হবে 2 2 4, 4 থেকে 1 বিয়োগ করলে হলো 3। তার মানে সেই জন্য যে কোনো পূর্ণবর্গ সংখ্যার অঙ্ক দেখেই তার বর্গমূলের অঙ্ক সংখ্যা আমরা কী হবে বলতে পারবো।